আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৪৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘড়ির কাঁটা যখন ১২টা পেরোলো তখন রায়ান নিজের কাজ শেষ করলো। টাইম দেখে মন কেমন করে উঠলো। তার বউটা কত সুন্দর আবদার করে বলেছিল দ্রুত বাড়ি ফিরতে, অথচ সে এখনো হাসপাতালে পড়ে আছে। তড়িঘড়ি করে নিচে এসে গাড়িতে চড়ে বসলো। হাই স্পিডে গাড়ি চালিয়ে ছুটলো বাড়ির দিকে। রাত হওয়াতে গাড়ির আনাগোনা কম থাকায় রায়ান তাড়াতাড়ি পৌঁছালো বাড়িতে। সময় নষ্ট না করে দ্রুত রুমের দিকে গেল। তবে রুমে আসতেই ভ্রুতে ভাঁজ পড়লো। রুমে আলো জ্বালানো, অথচ বউ তার রুমে নেই। আগেই ছুটলো লাইব্রেরির রুমের দিকে। দরজা পেরিয়ে সামনে চোখ পড়তেই পা দুটো স্থির হলো। অন্যরকম সৌন্দর্যে পরিপূর্ণ লাইব্রেরি রুম দেখে চোখের চাহনি স্থির হলো। মরিচবাতির আলোতে টেবিলের ওপর ঘুমিয়ে থাকা বউয়ের মুখ অবলোকন করে হৃদয় থমকে গেল। আলো আধারিয়া রুমের মধ্যে বউয়ের অন্যরকম সৌন্দর্য অবলোকন করে হৃদস্পন্দন তীব্র রূপ ধারণ করলো। স্বপ্ন ঢুক গিলল রায়ান। সমস্ত ক্লান্তি অবসাদ এক লহমায় দূর হলো। মায়াবী মুখখানা দেখে, এমন করে সাজানো দেখে আর সামনে একটা কেক দেখে মনে পড়লো কাল তার জন্মদিন। বলতে গেলে আজই। এর জন্য বুঝি বউটা তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তাহলে তার জন্য সব ভেস্তে গেল। মেয়েটা কষ্ট পেয়েছে নিশ্চয়ই। রায়ান দ্রুত কদম ফেলে বউয়ের কাছে গিয়ে নিচু হয়ে বসে পড়ল। আবেশিত দৃষ্টিতে তাকালো বউয়ের মুখপানে। কাছে থেকে বউয়ের ঘুমন্ত মুখখানা আর ওই মুখের মায়া ভরা রূপ দেখে কপালে ঘাম জমতে শুরু করলো। মেয়েটা কি এভাবে সেজে তাকে দিশেহারা করার পায়তারা করছে? মেয়েটাকে জাগিয়ে তুলতে ইচ্ছে হলো না, কিন্তু না ডেকেও উপায় নেই। তাই কণ্ঠ খাদে নামিয়ে আবিষীয় স্বরে ডেকে উঠল, পাখি, বউ পাখি, ওঠো, দেখো আমি এসেছি। বেশিক্ষণ হয়নি চোখটা লেগে এসেছিল, তাই কারো ডাক শ্রবণ হতেই চোখ মেলে তাকালো নিশাদ। চোখের সামনে রায়ানকে দেখে প্রথমে নিজের ভ্রম ভাবলো। চোখ বুজে নিয়ে পুনরায় চোখ মেলে তাকানোর পর পুনরায় রায়ানকে দেখতে পেয়ে বুঝলো বান্দা সত্যিই এসেছে। এখন আসার সময় হয়েছে বুঝি? অভিমান হলো, তবে তা আবারও ভুলে গেল। নিশ্চয়ই লোকটা ব্যস্ত ছিল। তাছাড়া এমন একটা দিনে অভিমান করতেও চায় না সে। ভেবেই মাথা তুলে ঘুম জড়ানো স্বরে বলল, কখন এসেছেন? রায়ান বলল, মাত্র। এসব আমার জন্য? তুমি করেছো সব? ইশারায় সব দেখিয়ে দিয়ে বলল রায়ান। নিশাত মাথা নেড়ে সাই জানালো, মুখে উচ্চারণ করলো, শুভ জন্মদিন স্বামীজান, সুস্থ থাকুন আর আজীবন আমার হয়ে থাকুন। বইয়ের উইশ শুনে কিঞ্চিত হাসলো রায়ান। বসে থেকে বইয়ের কপালে উষ্ঠ ছোয়ালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, কেক কিনে এনেছো নাকি মা তৈরি করে দিয়েছে? একবারও তার নামটা বলল না, বিধায় নিশাত মুখটা গুমরা করে বলল, আমি বানিয়েছি। জবাব পেয়ে রায়ান খুশি হলো। বউয়ের গুমরা মুখ অবলোকন করে নিশাতকে বসা থেকে উঠিয়ে কেক বরাবর দাঁড় করিয়ে নিজে পেছন থেকে বউকে জড়িয়ে ধরলো। বউয়ের পাতলা শাড়ি পরা রূপ দেখে যেন নেশা চড়ে গেল রায়ানের মাথায়। তবে আপাতত নিজেকে সামলালো। নিশাতের কাঁধে আলতো নাক ঘষে বলল, দেরি হয়েছে বলো অভিমান করেছ, কিন্তু বিশ্বাস করো অনেক কাজ ছিল। চলো এখন কেক কাটি। রায়ানের এমন করে কাঁধে স্পর্শ করায় নিশাত নড়েচড়ে উঠল। স্বামীর বাহুবন্ধনে আবদ্ধ থেকে কেক কাটার জন্য সাই জানালো। রায়ান প্রথমে সেখানে রাখা একটা মোমবাতি ধরিয়ে দিল। তারপর নিশাতের হাতে একটা ছুরি ধরিয়ে দিয়ে নিজে সেই হাতের উপর হাত রেখে কেক কাটলো। ছোট এক টুকরো কেক কেটে নিশাতের মুখের সামনে ধরলো। নিশাত আলতো স্পর্শে সেখান থেকে একটু কেক খেয়ে বাকিটুকু হাতে নিয়ে রায়ানের দিকে ফিরে খাওয়াতে চাইলো। তবে রায়ান বাদ সাধলো। নিশাতকে সম্পূর্ণ ঘুরিয়ে নিজের সম্মুখে দাঁড় করিয়ে শক্ত করে আঁকড়ে ধরে নেশালো স্বরে বলল, বার্থডে কেক এভাবে খেতে নেই পাখি। নিশাত অবাক হয়ে প্রশ্নাত্মক নয়নে তাকালো। রায়ান জবাব দিতে কেকের সামান্য ক্রিম নিশাতের গালে লাগিয়ে দিল। নিশাতের মুখপানে তাকিয়ে কিঞ্চিত বাঁকা হেসে নিচু স্বরে ঠুটে আলতো স্পর্শে সেই ক্রিমটুকু খেয়ে নিল। নিশাত যেন তার জবাব পেয়ে গেল। রায়ান পুনরায় একটু ক্রিম নিয়ে নিশাতের নিচ উষ্টে মাখিয়ে দিয়ে জিভের ডগার সাহায্যে তা মুখে পুরে নিল। এমন কাজে নিশাত চোখ খিচে বন্ধ করে নিল। পুরো কায়া জুড়ে কাঁপন ধরলো মেয়েটার। দু হাতে রায়ানের বুকের কাছের জামাটা শক্ত করে আঁকড়ে ধরলো। রায়ান সেই বন্ধ দু নয়নে পানে তাকিয়ে গাঢ় স্বরে বলল, তোমাকে সুন্দর লাগছে পাখি, খেয়ে ফেলার মতো সুন্দর লাগছে, একান্ত নিজের করে পাওয়ার মতো সুন্দর লাগছে। এখন আমি কি করব? মুখের উপর গরম নিঃশ্বাসের তাপ, গাঢ় স্বরের এমন আবেশ মেশানো বাক্য আর স্বামীর এতটা নিকটস্থ নিষাদকে যেন অস্থির করে তুলল। মুখে বাঘ হারালো। রায়ান তা বুঝে সূক্ষ্ম হাসলো। বউকে আরেকটু দিশাহারা করতে শাড়ির ফাঁক গলে উন্মুক্ত কোমরে হাত আনাগোনা জারি করলো। নিষাদ এবার আরো জোরে রায়ানকে খামচে ধরলো। জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। ফলস্বরূপ বুকের ওঠানামা দ্রুততর হলো। তা অবলোকন করে রায়ানের পুরুষ সত্তা জেগে উঠল। নিজেকে আর আটকে রাখার প্রয়াস করলো না। আকস্মাৎ বউয়ের কম্পনরত উষ্টপিষ্ট নিজের আয়ত্তে নিয়ে নিল। আজ যেন রায়ান লাগাম হারা হলো। বউকে উঁচিয়ে টেবিলের উপর বসিয়ে দিল। টেবিলে রাখা একটা কেকের স্থান হলো ফ্লোরের অনেকটা জায়গা জুড়ে। অশান্ত পুরুষকে সামলাতে গিয়ে নিশাতের যখন শ্বাস নিতে কষ্ট হলো, তখন বুঝতে পেরে রায়ান তার উষ্ট ছেড়ে দিয়ে নিচের দিকে নামলো। গলা ঘাট জুড়ে ভেজা স্পর্শ আর ছোট ছোট কামড় দিয়ে ভরিয়ে তুললো। মেয়েটা দিশেহারা হয়ে রায়ানের চুলগুলো শক্ত করে টেনে ধরলো। রায়ান নিজের কাজ জারি রেখে হাত বাড়িয়ে সেফটি পিনটা খুলে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে নিল। হাত বাড়িয়ে ব্লাউজের থেকে এসে স্থির হলো। রায়ানের কাজ বুঝতে পেরে নিশাত বাদ সাধলো। এমন মুহূর্তে বাধা দেওয়া রায়ান বিরক্ত হয়ে থেমে গিয়ে বলল,
বলেছি না আমাকে কখনো বাধা দিবে না, বিরক্ত করা আমার একদম পছন্দ নয়। নিশাত কিছু বলবে তার পূর্বে রায়ান তার মুখটা এগিয়ে নিয়ে নিশাতের কর্ণ স্পর্শ করে পুনরায় হাসকি টুনে বলে উঠল, সো ডিস্টারবেন্স নট অ্যালাউ পাখি, জাস্ট স্টে কোয়েট অ্যান্ড ফিল ইউর হাজব্যান্ডস ওয়াইল্ড টাচেস। বলেই পুনরায় কাজে মত্ত হলো। নিশাত শুকনো ঢুক গিলল। এই লোক যে আজ আর নিজের ভেতর নেই তা শিওর। যে যাই করুক এই লোককে আজ থামানো যাবে না। থামাতে চাইলেও না, তবুও কেমন জানি ভয় হলো। তাই থামানোর চেষ্টা করে জোরে জোরে শ্বাস ফেলে ভয়ে উচ্চস্বরে উচ্চারণ করলো, আমার খুব ভয় লাগছে, প্লিজ থেমে যান। আবারও বাধা দিতে চাওয়ায় রায়ান বিরক্তিতে নিশাতের গলায় জুড়ে দন্ত বসালো। নিশাত ব্যথায় কিঞ্চিত চিৎকার করে উঠল। রায়ান ফের থেমে গিয়ে বলল, কেন? নিশাত কাপা কাপা স্বরে বলতে চাইল, আমার প্রথমবার, তাই। ওই সামান্য কারণে থেমে যাবে? বউকে বাধা দিয়ে অস্থির হয়ে বলল, তো আমারও তো ফার্স্ট টাইম, কিন্তু আমার তো ভয় লাগছে না। কারণ কারণ আমার নিজের প্রতি ভরসা আছে, জানি বেস্টটাই দিব। তুমিও নিজের প্রতি এমন একটু ভরসা রাখো না পাখি, দেখবে সব ইজিলি হয়ে যাবে। ঘন ঘন ফেলা বেসামাল নিঃশ্বাসের স্পর্শ পেয়ে স্বামীর অস্থির উন্মাদনা বুঝতে পেরে নিশাত আর বাধা দিল না। রায়ান দাঁড়িয়ে শাড়িটা খুলে ছুঁড়ে ফেললো কোথাও একটা। নিশাত লজ্জায় স্বামীর বুকে মুখ লুকালো। রায়ান বক্র হেসে বউয়ের মুখ তুলে পুনরায় উষ্ঠচুম্বনে মত্ত হলো। মেয়েটার হাতকে বেসামাল স্পর্শ দিয়ে উন্মাদনা করে দিল। একটা সময় নিশাত নিজের খেই হারিয়ে স্বামীর উন্মাদনায় লিপ্ত হলো। রায়ান একটু থেমে দ্রুততার সাথে বলল, জাস্ট আনবাটন মাই শার্ট হানি। নিশাত স্বামীর নির্দেশ মানতে শার্টের বোতামে হাত রাখলো। ব্যস্ত হাতে বোতাম খুলে শার্ট খুলে ফেলে দিল। রায়ান পুনরায় বউতে মত্ত হয়ে তার কোমর আঁকড়ে ধরে উঁচু করে ধরলো। পায়ের গতি বাড়িয়ে অগ্রসর হয়ে ওই রুমে রাখা কাউচটার কাছে গিয়ে স্থির হলো। বউকে সেখানে শুয়ে দিয়ে নিজের সব ভরটুকু ছেড়ে দিল তার উপর। নিশাত কোথায় আছে বুঝতে পেরে শুধু অস্থির কণ্ঠে বলল, বেডে নিয়ে চলুন প্লিজ। রায়ান নিশাতের হাত দুটো একত্রে নিশাতের মাথার পিছনে দিয়ে নিজের এক হাত শক্ত করে ঠেসে ধরলো। উন্মুক্ত কাঁধ ঘাড় জুড়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে দিতে অশান্ত স্বরে বলল, এটাও ছোটখাটো একটা বেড হানি, কোনো সমস্যা হবে না। একটা সময় দুজনের বাক্য শব্দ বন্ধ হলো। পরিধানকৃত বস্ত্রগুলোর স্থান হলো এখানে সেখানে। দুজন উন্মাদনায় ভেসে ওঠা যুবক যুবতী নিজেদের মাঝে ডুবে রইল। সময় বাড়লো, সেই সাথে বাড়লো রায়ানের উন্মাদনা। বেসামাল স্পর্শগুলো, মরিচবাতির টিমটিম আলো আর কাঁচা ফুলের গন্ধে ভরে রইল রুমটা। সেই সাথে শুধু রুম জুড়ে ভেসে উঠলো দুজনের বেসামাল অস্থির নিঃশ্বাস আর মেয়েলি শীর্ণ চিৎকার। আজ আর কোনো বাধাই আটকে রাখতে সক্ষম হলো না এক প্রেমী যুগলকে নিজেদের মধ্যে হারাতে। আর এদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরণীতে। পাখিদের কুজন শোনা যাচ্ছে কাছাকাছি কোথাও। সবার ঘুম থেকে জাগার সময় প্রায় আসন্ন। তবে দীর্ঘ রজনী স্বামীর আদরে ভেসে থাকা মেয়েটার চোখে মুখে ঘুমের দেখা মিলছে না। শেষ রাতের দিকে যখন স্বামীর পাগলামো মাত্রা কমে এলো, তখন তাকে নিয়ে রুমে এসেছে। তারপর নিজের হাতে গোসল করিয়েও এনেছে। সে লজ্জায় বারণ করলেও বারণ শোনেনি লোকটা। তারপর নিজে গোসল সেরে সেজে এসে তাকে নিয়ে শুয়েছে, কিন্তু দুজন এখনো জাগ্রত। নিশাত স্বামীর উন্মুক্ত বুকের ওপর মাথা রেখে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকি করে চলেছে। রায়ান এতে বাদশা দেনি, তবে দুবার বলেছে ঘুমাতে, কিন্তু মেয়েটা কথাই শুনছে না। রায়ান হিমশীতল কণ্ঠে তৃতীয়বারের মতো বলল, একটু পরেই সকাল হয়ে যাবে, একটু ঘুমাও না পাখি। নিশাত প্রত্যুত্তরে রায়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো মুখ করে শিশুসুলভ কণ্ঠে বলল, ঘুম আসছে না আমার। এভাবে বলে কাজ হবে না বুঝলো রায়ান। দু হাতে শক্ত করে জড়িয়ে নিয়ে মজার স্বরে বলে উঠল, আমার শার্ট পরে তোমাকে আরো বেশি হট লাগছে চড়ুই শোনা। যদি নাই ঘুমাও তাহলে আরেকবার হয়ে যাক, কি বলো? নিশাত এমনিতেই লজ্জায় স্বামীর দিকে তাকাতে পর্যন্ত পারছে না। তার উপর স্বামীর এমন বাক্য শ্রবণ করে লজ্জায় আরো গুটিয়ে গেল। কোনো মতো উচ্চারণ করলো, আপনার মুখ বন্ধ রাখুন প্লিজ। দুজনেই চুপ রইল। চুপ থাকলেও নিশাত যে ঘুমায়নি তা ঠিক অবগত রায়ান। আকস্মাৎ বউকে আদরের সহিত বলে উঠল, চড়ুই পাখি, ডাক্তার হওয়া ছাড়া আর কি কি স্বপ্ন আছে তোমার? হঠাৎ এমন প্রশ্নে একটু আশ্চর্য হলো নিশাত, তবে একটু ভেবে বলল, আর তেমন কোনো ইচ্ছা নেই। ডাক্তার হয়ে বাবার পা ঠিক করতে চাই, আম্মুকে খুশি দেখতে চাই, এটুকুই। তবে নিজের জন্য যদি বলেন তাহলে। রায়ান বলল, তাহলে? তৎক্ষণাৎ স্বামীর প্রশ্ন পেয়ে আলতো হেসে জবাব দিল নিশাত, স্বামীর সাথে দূর দূরান্তে ঘুরতে যেতে চাই, স্বামীর হাত ধরে পায়ে পা মিলিয়ে সমুদ্র পাড়ি দিয়ে পথ চলতে চাই, কোনো এক জ্যোৎস্নামুখর রাতে তার কাঁধে মাথা রেখে মনের কথা বলতে চাই। নিশাত এই পর্যন্ত এসে চুপ করতে রায়ান পুনরায় বলল, শুধু এটুকুই? নিশাত বলল, হুম। পুনরায় নীরবতার চাদরে মুড়ে নিল তাদের। সেই নীরবতা ভেঙে নিশাত বলল, সকাল তো হয়ে গেল, আপনি কি এখন ঘুমাবেন? রায়ান বলল, হ্যাঁ, কেন? নিশাত বলল, তাহলে আপনি আজ এক্সারসাইজ করতে যাবেন না ডাক্তারবাবু? বউয়ের প্রশ্ন শুনে কিঞ্চিত ঠোঁট বাঁকালো রায়ান। বউ যে এভাবে ঘুমাবে না তা বুঝলো। আকস্মাৎ নিশাতকে বক্ষ থেকে সরিয়ে নিচে শুয়ে দিয়ে নিজে তার উপর ভর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। বউয়ের গলায় মুখ গুজে হাসকি সরে বলে উঠল, দীর্ঘ রজনী আপনার সাথে মিলে অনেক এক্সারসাইজ করেছি বউ পাখি, তাই আজ আর করার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে আপনার সম্মতি থাকলে আমরা নতুন আঙ্গিকে আবার পুনরায় শুরু করতে পারি। করবো পাখি? এমন করে গলায় মুখ দাবিয়ে দেওয়া, গাঢ় স্বরের এমন নির্লজ্জ বাক্য। আর তার মানে বুঝতে পেরে নিশাত লজ্জায় কুকড়ে উঠল। রাগ দেখিয়ে বলল, আপনাকে মুখ বন্ধ রাখতে বলছি না। রায়ান গলার ভাঁজে ছোট ছোট দুটো চুমু খেয়ে বলল, তাহলে আপনি চোখ বন্ধ করুন, আপনার স্বামীর ঘুম পেয়েছে, না হলে কিন্তু আমি আবার শুরু করে দিব, বাধা মানবো না কোনো। এমন আদুরে হুমকি শুনে নিশাতের আর চোখ খুলে থাকার সাহস হলো না। তৎক্ষণাৎ আঁখি বুঝে নিল। রায়ান বুঝতে পেরে নিজেও ঘুমের প্রস্তুতি নিল। দুজনে সেভাবেই জড়িয়ে থেকে একটা সময় তন্দ্রায় তলিয়ে গেল।
আর এদিকে সবেমাত্র ঘন্টা দেড়েকের একটু বেশি সময় হবে ঘুমিয়েছে দুজন, তখন ওই দরজায় নক করার শব্দ হলো। শব্দ পেতে চোখ মেলে তাকালো রায়ান। পরক্ষণে দরজার অপাশ থেকে কারো ডাক ভেসে এলো। অপাশ থেকে কেউ বলছে, এই রায়ান ঘুমাচ্ছিস নাকি? দরজা খোল দ্রুত। এই শট চিনতে পেরে বিরক্ত হলো রায়ান। শব্দ শুনে বউয়ের ঘুম ভেঙে যায়। এই ভয়ে দ্রুত বউকে ছেড়ে উঠে পড়লো। বউটা এখনো তার শার্ট পরে আছে দেখে একটা কমফোর্টার টেনে ভালো করে ঢেকে দিল। নিজের শরীর অন্য একটা শার্ট জড়িয়ে নিয়ে দ্রুত গিয়ে দরজা খুলে দরজা আড়াল করে দাঁড়ালো। তখন ওই ভেসে এলো একই সাথে তিনটি ব্যক্তির উৎফুল্ল স্বর, হ্যাপি বার্থডে দোস্ত, দ্রুত সন্তানের বাপ এই দোয়া করি। তিন বন্ধুরা একসাথে এমন উইশ শুনে হাসবে নাকি এত সকালে ঘুম নষ্ট করার জন্য রাগ করবে বুঝলো না। আবিদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তোর আঙ্কেল তোকে জানায়নি যে আমার বউ এখন আমার সাথে থাকে? জানলে সকাল সকাল এসে এত চেঁচাচ্ছিস কেন? রায়ানের কথা শুনে তিনজনের চোখ বড় বড় হয়ে গেল। রায়ানের বউ যে তার সাথেই থাকে এটা তারা ঠিক জানে, তবে বউয়ের প্রতি এত কনসার্ন দেখে তিন বন্ধুর মাথা ঘোরার উপক্রম। আকাশ নিজেকে সামলে অন্য এক বন্ধুকে বাঁচাতে বলে উঠল, আমরা না হয় ভুল করেছি, তা ভোরবেলায় জাগ্রত হওয়া আমাদের ডাক্তারবাবু আছে তো বেলা অবধি কেন ঘুমাচ্ছে? প্রশ্ন পেয়ে রায়ান চোখ আড়াল করার চেষ্টা করলো। কি উত্তর দেবে এখন? তার ভাবনার মাঝে আবিদ বলে উঠল, এই দোস্ত তোর থুতনিতে কি হয়েছে রে? রায়ান এবার বিব্রত বোধ করলো। রাতে তার পাগলা মতো অতিষ্ঠ হয়ে বউটা তার রেগে থুতনিতে কামড়ে ধরেছিল, এটা এই পাজির চোখেই পড়তে হলো। রায়ানের চোখ আড়াল করা রিয়াকশন দেখে তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে থেকে কিছু একটা বোঝার চেষ্টা করলো। পরক্ষণে তিনজন একই সাথে হাসি মুখে উচ্চারণ করে বলল, কংগ্রাচুলেশন দোস্ত। রায়ান জুড়ে একটা শ্বাস ফেললো। এই বাদরগুলোর থেকে কিছু লুকানোর জো নেই, তবে উচ্চস্বরে বলার জন্য ধমক দিয়ে বলল, আস্তে বল, ও ঘুমাচ্ছে। আবিদ শুনতে মজা করে বলে উঠল, বাহ, তোর ওই জন্য তো দেখছি অনেক টেনশন, তা কবে এত পাগল হলি ভাই, জানালি না তো? আবিদ থামতে রায়ান কিছু বলার আগে প্রান্ত হেসে বলল, ভাই এটা ফার্স্ট টাইম নাকি আগেই কাজ শেষ করেছিস? আমাদের জানাতিস, সুন্দর করে খাট সাজিয়ে দিতাম। এত কথার বিনিময়ে রায়ান শুধু চোখ গরম করে তাকালো। এতেই তিনজন ভদ্রছেলের মতো মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। আকাশ ছোট করে বলল, ঠিক আছে ভাই, তুই এখন ঘুমা, আমরা পরে আসবো। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা থেকে বাইরে বেরিয়ে এসে দরজাটা আটকে দিয়ে বলল, না চল নিচে গিয়ে তোদের সাথে বসি, একটু পরে আবার কাজে যেতে হবে। বলে তিন বন্ধুকে নিয়ে সরাসরি নিচে এসে বসলো। সেখানে আরহান বাবু আগে থেকেই বসা। ছেলেকে দেখতে পেয়ে আগে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। রিমি বেগম সবাইকে একসাথে দেখে সবার জন্য চা করে নিয়ে আসলেন। সবার হাতে চা দিয়ে ছেলেকে একটা কফি ধরিয়ে দিতে উইশ জানালেন। তারপর বললেন, শুভ জন্মদিন আমার আব্বু। রায়ান বলল, ধন্যবাদ আম্মু। ছেলের আলতো জবাব পেয়ে বললেন, নিশাত কই, উঠে পড়তে বসেছে বুঝি? রায়ান কিছু বলার পূর্বে আবিদ বলে উঠল, আরে আন্টি আমাদের ভাবি তো অসুস্থ, তাহলে উঠে কিভাবে পড়তে বসবো বলুন? রিমি বেগম চিন্তিত হয়ে বললেন, কেন কি হয়েছে? এই রায়ান কি হয়েছে বৌমার? রায়ান আবিদকে একটা চোখ গরম করে দিয়ে মাথার উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে উঠল, তেমন কিছু না আম্মু, রাতে ভালো ঘুম হয়নি তাই একটু ঘুমাচ্ছে। রিমি বেগম বলল, আচ্ছা। বলে রিমি বেগম চলে গেলেন। তিন বন্ধু রায়ানের জবাব শুনে মিটিমিটি হাসতে ব্যস্ত। রায়ান সেসবে ধ্যান দিল না। এই তিনজনের কাজই হবে এখন তাকে লেপগুল করা, তাই নির্লিপ্তভাবে কফি খেতে থাকলো। আরহান সাহেব ছেলেদের বিষয়ে ধ্যান দিলেন না তেমন, শুধু সবার উদ্দেশ্যে বলে উঠলেন, বাচ্চারা বিকেলে একটা পার্টি হচ্ছে, তোমরা সবাই পরিবার নিয়ে দ্রুত চলে এসো কিন্তু। তিনজনে সে সাই জানালো। এ বিষয়ে তাদের আগেই বলেছে আরহান সাহেব, প্রতি বছর ওই ছেলের জন্মদিনে এমন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি, এটা নতুন কিছু নয়, তাই সবাই এই বিষয়ে এমনিতেই অবগত। তিন বন্ধু আরো কিছু সময় সেখানে কাটিয়ে হালকা কিছু খাবার খেয়ে উঠে পড়লো। তারা বিকেলে আবার আসবে, এখন কাজে যেতে হবে তাই দ্রুত চলে গেল। রায়ান নিজেও উঠে রুমের দিকে অগ্রসর হলো। বউকে রেখে তাকেও তো একটু পরে কাজে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।